হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাইজেশন ইন হিউম্যান বডি। আমরা আগের পার্টে মোড অফ নিউট্রিশন জেনেছি, তারপরের পার্টে ডাইজেস্টিভ সিস্টেমের স্ট্রাকচারগুলো জেনেছি। এবার আজকের পার্টে আমরা শিখবো যে হিউম্যান বডিতে ডাইজেশনটা কীভাবে হয়, ডাইজেস্টিভ প্রসেসটা কী। ঠিক আছে, এবার এই হিউম্যান বডিতে ডাইজেশন প্রসেসটা যদি আমাদের জানতে হয়, তার আগে সবার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে উৎসেচক বা এনজাইম। ঠিক আছে, উৎসেচক বা এনজাইম। উৎসেচক কি তোমরা জানো, আশা করি শুনেছো। উৎসেচকটা কি? উৎসেচক হচ্ছে একটা জৈব অনুঘটক, যেটা যখন খাদ্যের পরিপাক হয় তখন সে উপস্থিত থাকে এবং সে খাদ্য পরিপাকের যে রেটটা মানে স্পিডটা সেটাকে বাড়ায় বা কমায় এবং খাদ্য পরিপাকের সময় সাহায্য করে। ধরো কোনো একটা ক্ষেত্রে তুমি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়েছো, সেই কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারটা খেলে সেটা পরিপাক করার জন্য আগে দরকার একটা উৎসেচক দরকার, যার অ্যাক্টিভিটি অনুযায়ী এই উৎসেচকে এই কার্বোহাইড্রেটটা ভাঙবে এবং সেখান থেকে সরল কার্বোহাইড্রেট তৈরি হবে। আমরা আগের যে চ্যাপ্টারটা সেখানে শিখেছি কার্বোহাইড্রেটের অনেকগুলো গঠন হতে পারে, যেমন কি মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড। ধরো তুমি কোনো একটা পলিস্যাকারাইড খেলে, এবার সেই পলিস্যাকারাইডটাকে ভেঙে মনোস্যাকারাইড যদি না করা যায় তাহলে সেটা তোমার বডিতে অ্যাবজর্ব হবে না, তোমার শরীরের কাজে লাগবে না। সেই কাজটাই যে হেল্প করবে সে হচ্ছে উৎসেচক। ঠিক আছে, উৎসেচককে কি বলা হয়? উৎসেচককে একটা জৈব অনুঘটক বলা হয়। অনুঘটকের যেমন কাজ, সে নিজে কোনো সময় বিক্রিয়া করে না, বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। এর ক্ষেত্রেও ব্যাপারটা সেম, এর ক্ষেত্রেও তাই হবে, বিক্রিয়া হবে এবং বিক্রিয়া শেষে ও নিজে পুরোপুরি অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এবং উৎসেচকের ক্ষেত্রে আর একটা জিনিস কি, প্রতিটা উৎসেচক একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরে কাজ করবে। ধরো তুমি যে কার্বোহাইড্রেট ভঙ্গকারী যে উৎসেচক, সে কোনো সময় প্রোটিনের উপরে কাজ করবে না। যে কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক সে সবসময় কার্বোহাইড্রেটের উপরেই কাজ করবে এবং সেই সাবস্ট্রেটটা কোনো সময় চেঞ্জ হবে না, একটা স্পেসিফিক সাবস্ট্রেটের উপরেই সে সবসময় কাজ করবে। ঠিক আছে, এবার আর একটা জিনিস সেটা হচ্ছে পিএইচ। ঠিক আছে, একটা কি বললাম প্রথম পয়েন্টটা, সেটা হচ্ছে ক্যাটালিস্ট, তাই তো, ক্যাটালিস্ট বা অনুঘটক। এবার যেহেতু বায়োলজিক্যাল প্রসেসে, তাহলে প্রথম কি বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট কি বললাম, যে সাবস্ট্রেটের উপরে কাজ করবে, মানে একটা স্পেসিফিক সাবস্ট্রেটের উপরে কাজ করবে। তাহলে এটা কি হলো? সাবস্ট্রেট স্পেসিফিক, মানে একটা স্পেসিফিক সাবস্ট্রেটের উপরেই কাজ করবে, অন্যর উপরে কাজ করবে না। আচ্ছা, এরপরে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে স্পেসিফিক পিএইচ। পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে আমাদের তার অ্যাসিডিটির মাত্রা কতটা, তাই তো। পিএইচ এর যদি ফর্মুলা দেখি আমি, তাহলে পিএইচ ইকুয়াল টু বলা হয় নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস আয়ন। ঠিক আছে, নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস আয়ন, এটা হচ্ছে পিএইচ এর ফর্মুলা। এবং পিএইচ এর ক্ষেত্রে যেটা হয়, এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন যত বেশি হবে তত পিএইচ এর ভ্যালু কম হবে। এইচ প্লাসের আয়নের কনসেন্ট্রেশন কোথায় বেশি? অ্যাসিডের ক্ষেত্রে, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ তত কম হবে। এইচ প্লাস আয়ন যেহেতু বেশি, পিএইচ কম। ঠিক আছে, এই পিএইচটা জেনারেলি 0 থেকে 14 অবধি হয়, সেই বেসিসে এটাকে হিসাব করা হবে এবং এটা হচ্ছে স্পেসিফিক পিএইচে কাজ করবে। ঠিক আছে, এইটার ক্ষেত্রে যেটা আর একটা ব্যাপার, সেটা হচ্ছে সব থেকে বেশি কোথায়, সেটা হচ্ছে অপটিমাম অ্যাট পিএইচ 7। মানে আমার ব্যাপারটা হচ্ছে পিএইচ স্কেল যদি আমি দেখি, এই তিনটে লাইন টেনেছি, এই মাঝখানেটা হচ্ছে 7। ঠিক আছে, এদিকে হচ্ছে 0, এদিকে হচ্ছে 14, তিনটে এই রেঞ্জটা পাচ্ছি। এবার পিএইচ 7-এ যদি গ্রাফ হিসাবে রাখি আমি, পিএইচ 7-এ এর কার্ভটা হবে, মানে অ্যাক্টিভিটি হবে সব থেকে বেশি এরকম। ঠিক আছে, সব থেকে বেশি কাজ করবে পিএইচ 7। ঠিক আছে, গেল দাদা। পিএইচ নিয়ে বুঝতে পারলে কি ব্যাপারটা বললাম, পিএইচ নিয়ে আর ডিটেলে পরে আসছি। এবার আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার মানে কি? উষ্ণতা। উষ্ণতা যেমন হবে সেই অনুযায়ী উৎসেচকের কাজের পরিবর্তন হবে। ঠিক আছে, জেনারেলি 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটাকে সব থেকে ভালো কাজ ধরা হয় উৎসেচকের কাজের জন্য, অপটিমাম অ্যাট 40 ডিগ্রি সেন্টিগ্রেড।
ঠিক আছে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচার সেটাকে সব থেকে বেশি ভালো ধরা হয় উৎসেচকের কাজ করার জন্য। ঠিক আছে, তাহলে উৎসেচকের কী কী গুণাবলী সেগুলো জেনে গেলে। উৎসেচক সম্পর্কে আগেও তোমরা ক্লাস 8-এ বোধহয় একটু শুনেছো, তাও এইটা হয়তো শোনোনি, তাও একটু বলে নিলাম। এবার উৎসেচকের ক্ষেত্রে কি হয়, উৎসেচক যে সাবস্ট্রেটের উপরে কাজ করছে, ধরো উৎসেচক একটা ফ্যাটের উপরে কাজ করছে, তার বেসিসে উৎসেচককে অনেকগুলো ভাগে ভাঙা যেতে পারে। ঠিক আছে, প্রথম যে পার্টটা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু, ভাগ করি আমি, অ্যাকর্ডিং টু সাবস্ট্রেট। ঠিক আছে, কার উপরে কাজ করছে তার বেসিসে আমি ভাঙবো। ঠিক আছে, প্রথম যেটা ভাঙলাম দ্যাট ইজ অ্যাকর্ডিং টু সাবস্ট্রেট। সেখানে আমি প্রথম যে পার্টটা পাবো দ্যাট ইজ অ্যামাইলোলাইটিক। লাইটিক থেকে ব্রেকডাউন, অ্যামাইলোলাইটিক মানে যে অ্যামাইলেজ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে ব্রেকডাউন করে বা ভাঙে, সেটা হচ্ছে অ্যামাইলোলাইটিক উৎসেচক। ঠিক আছে, তাহলে কাদের উপরে পেলাম এই তিনটে লিখে নিই, অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, আর একটা হচ্ছে লাইপোলাইটিক। ঠিক আছে, তিন রকমের সাধারণত ধরা হয়। প্রথম যে পার্টটা দেখছো সেটা হচ্ছে অ্যামাইলোলাইটিক। অ্যামাইলোলাইটিক কার উপর কাজ করবে, শর্করা বা কার্বোহাইড্রেট। প্রোটিওলাইটিক হচ্ছে প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙবে, তাই তো। আর এটা হচ্ছে লিপিডের উপরে কাজ করবে, নাম থেকেই বুঝতে পারছো লাইপো, লিপিড থেকে আসছে। তাহলে এই তিন রকমের সাবস্ট্রেটের উপরে কাজ অনুযায়ী উৎসেচককে এই তিনটে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে উৎসেচকের সম্পর্কে আমরা একটা ব্রিফ আইডিয়া পেলাম। এবার উৎসেচকগুলো কিভাবে কিভাবে শরীরে কাজ করছে সেগুলো নিয়ে আমরা জানবো। ঠিক আছে, আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে সাবস্ট্রেটের বেসিসে ডাইজেশন কীভাবে হয় সেই বেসিসে কাজ করবো, জানবো। ঠিক আছে, তার মানে কি, আমরা সাধারণত তিন রকমের খাবার খাই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আমরা তিনটেকে আলাদা আলাদা করে ভাঙবো। আমরা টোটালটা জানতে পারতাম, কিন্তু সেটাতে ব্যাপারটা কী হবে, অনেক বেশি জগা খিচুড়ির মতন হয়ে যাবে। তার জন্য আমরা কী করছি, প্রথমে কার্বোহাইড্রেটের পরিপাক কোথায় কোথায় হচ্ছে সেটা দেখবো। আমি প্রথমে ভাত খেলাম, ভাতের পরিপাক কোথায় কোথায় হচ্ছে আমি সেটা দেখবো। তাহলে আমি প্রথম যে হেডিংটা করছি সেটা হচ্ছে কি, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট পরিপাক। ঠিক আছে, আমার প্রথম পার্ট হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাক। তাহলে কোথায় কোথায় হয় সেটা দেখব। প্রথম কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় আমাদের মুখবিবর থেকে। ঠিক আছে, আমাদের মুখবিবরে কি হয়, কার্বোহাইড্রেটের প্রথম পরিপাক শুরু হয় এবং সেখানে কে কাজ করে, সেখানে একটা এনজাইম কাজ করে, তার নাম হচ্ছে টায়ালিন। টায়ালিন কিন্তু প্রথমে এনজাইম ফর্মে থাকে না, মানে টায়ালিন একটা অন্য একটা এনজাইমের এফেক্টে ও কাজ করে। যেমন ক্যালিডিন বলে একটা উৎসেচক আছে যার এফেক্টে টায়ালিন কাজ করে। ঠিক আছে, টায়ালিন হচ্ছে মুখবিবরে একমাত্র কার্বোহাইড্রেটই পরিপাক হয়, আর কারো পরিপাক হয় না। মুখবিবরে টায়ালিন কাজ করে এবং টায়ালিন কার্বোহাইড্রেটকে ভাঙবে। কিভাবে কিভাবে ভাঙবে আমরা সেটা দেখব। ঠিক আছে, তাহলে প্রথম যেটা দেখি সেটা হচ্ছে প্রথম পয়েন্ট এখানে, সেটা হচ্ছে মুখবিবর। তাই তো, কার্বোহাইড্রেটের পরিপাক যদি দেখি তাহলে প্রথম দেখব মুখবিবর। তাই তো, মুখবিবরে কি উৎসেচক খরিত হচ্ছে বললাম, যে টায়ালিন। তাই তো, উৎসেচকটার নাম কি, টায়ালিন। টায়ালিন বাংলা বানানটা টি ত দিয়ে, ইংলিশ বানানটা একটু অন্যরকম, CTY। ঠিক আছে, এটা হচ্ছে টায়ালিন। টায়ালিন কি করে, টায়ালিন হচ্ছে একটা উৎসেচক যে কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে। এর পিএইচটা কত, এর পিএইচটা হচ্ছে নিউট্রাল। মানে কত, অ্যাপ্রক্স 7, মানে 7-এর মধ্যে। 7 হলে নিউট্রাল, যত তার কমে যায় 0-র দিকে যায় তত অ্যাসিডিক, যত 14-র দিকে যাবে তত বেশি। তাহলে আমার প্রথম কাজ কে করছে, টায়ালিন। টায়ালিন কি করবে, সিদ্ধ যে শ্বেতসার ছিল, আমরা যখন খাবার খাচ্ছি তখন কি খাচ্ছি, আমরা সাধারণত সিদ্ধ শ্বেতসার খাচ্ছি। তাই তো, সিদ্ধ শ্বেতসার মানে চাল ডাল, এই চাল ডাল বলছি, চাল থেকে ভাত খাচ্ছি। রুটির ক্ষেত্রে কিছু একটু অন্যরকম, ধরো আমরা ভাতই খাচ্ছি, ভাতের ক্ষেত্রে কি লাগে, সিদ্ধ শ্বেতসার। সেই সিদ্ধ শ্বেতসারকে ভাঙতে সাহায্য করবে টায়ালিন। সিদ্ধ শ্বেতসার কি হবে, প্রথম যেটা হবে, সিদ্ধ শ্বেতসার কিসে কনভার্টেড হবে, আমি সিদ্ধ শ্বেতসার থেকে লাস্ট কি প্রোডাক্ট পাচ্ছে সেইটাতে যাবো। ঠিক আছে, পরপর এখান থেকে কি প্রোডাক্ট পাচ্ছি সেটা দেখবো, মাঝখানেগুলোকে আমি অন্য কালিতে দিচ্ছি।
সিদ্ধ শ্বেতসার প্রথম যখন ভাঙবে, ভাঙার পরেও যেটা তৈরি করবে সেটা হচ্ছে এরিথ্রোডেক্সট্রিন। তোমাদের এই টপিকটা একটু মুখস্থ মতন লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, কারণ এই নামগুলোকে তোমাকে মুখস্থ করতেই হবে, না পরীক্ষায় লিখতে পারবে না। পরপর তোমাকে সিরিজ অনুযায়ী লিখতে হবে, সেই যে পাথওয়েটা মুখস্থ করে নেবে, কারণ তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে কার্বোহাইড্রেট পরিপাকে এই হিসাবে আসবে। বইয়ে অতটা সুন্দর করে ভাগ ভাগ করে করা নেই, আমি ওই জন্য পড়ানোর সময় পরপর ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ তোমার যে কোনো একটা দিক দিয়ে অ্যান্সার করতে হবে। হয় বলবে তোমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমে কোনো গ্রন্থির কাজ কি, যদি গ্রন্থির কাজ বলে তাহলে গ্রন্থির কাজগুলো পরপর, ধরো মুখবিবরে যেটা হচ্ছে, আমি ধরো এরকম লিখলাম কার্বোহাইড্রেটের যে পরিপাক হচ্ছে, কার্বোহাইড্রেট মুখবিবরে হবে, তারপরে কোথায় হবে, মুখবিবর থেকে যকৃৎ পাকস্থলীতে আসবে, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত বৃহদন্ত এরকম যাবে, সব পরে হেডিং বাদিকে করছি আমি। এবার তোমাকে যদি বলে যে মুখবিবরে পরিপাক কী হয় বা ক্ষুদ্রান্তে পরিপাক কী হয়, তুমি তিনটি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটেরই ক্ষুদ্রান্তে যেটা হয় সেটা পরপর লিখে যাবে। ঠিক আছে, আমি সেই বেসিসে পরপর ভাঙছি। আমি আরেকটাও ভাঙতে পারতাম যে মুখবিবর, সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কিন্তু সেটার থেকে আমার এইটাতে বেশি সুবিধা হয়েছে, আমি ওই জন্য এইভাবে ভাগ করেছি। ঠিক আছে, তোমাদের যেটা আসবে সেই বেসিসে পরপরটা লিখে চলে যাবে। এবার দেখো প্রথম কী ছিল, সিদ্ধ শ্বেতসার। সিদ্ধ শ্বেতসার থেকে কী তৈরি হচ্ছে, এরিথ্রোডেক্সট্রিন। এগুলো সব করে ইন্টারমিডিয়েট কম্পোনেন্ট, এগুলো কোনোটাই মানে শেষ অবধি থাকবে না, তাই জন্য এগুলোকে আমি ধরছি না ওপরে। ঠিক আছে, এবার এই এরিথ্রোডেক্সট্রিন থেকে তৈরি হবে অ্যাক্রোডেক্সট্রিন। কারণ এগুলো দেখো তোমাদের যখন কার্বোহাইড্রেট পড়ায়, তখন কার্বোহাইড্রেট পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে আমাদের আইসোমার বলে একটা ব্যাপার আছে। আইসোমার কি, ধরো তুমি আর একজন ব্যক্তি, সে পুরোপুরি একই রকম দেখতে, দুজনেই মাস্ক পরে নিল, তাহলে দুজনকে ডিস্টিংগুইশ করাটা কঠিন কাজ। আইসোমারটা হচ্ছে সেরকম, যাদের টোটাল জেনারেল ফর্মুলা একই হবে কিন্তু স্ট্রাকচারটা পাল্টে যাবে, এদের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম। ঠিক আছে, এবার প্রথম যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে এরিথ্রোডেক্সট্রিন, তার থেকে অ্যাক্রোডেক্সট্রিন। এর থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আলফা লিপিড ডেক্সট্রিন। এগুলো তোমাদের রেফারেন্স বইতে আছে পুরোটাই, কিন্তু গ্রন্থি বেসিসে আছে, সাবস্ট্রেট বেসিসে নেই। এগুলো ডিটেলস এই মুহূর্তে লাগছে না, তাই দরকার নেই। এই আলফা লিপিড ডেক্সট্রিন যেটা ছিল সেখান থেকে তৈরি হবে হচ্ছে মল্টোজ। এটা তোমাদের শোনা নাম, কারণ যখন কার্বোহাইড্রেটের আইসোমারিজম পড়িয়েছিলাম কিছুটা লাইনের শুরুর দিকে, তখন এই পার্টটা পড়িয়েছি। এই মল্টোজ যে তৈরি হলো, আলফা লিপিড ডেক্সট্রিন থেকে মল্টোজ তৈরি হবে, এবং মল্টোজের সাথে আরেকটা জিনিস তৈরি হবে, দ্যাট ইজ আইসোমল্টোজ। ঠিক আছে, এর টোটাল আমার সিদ্ধ শ্বেতসার থেকে লাস্টে কি তৈরি হচ্ছে, মল্টোজ, ঠিক আছে, প্লাস মল্টোজ প্লাস আইসোমল্টোজ। ঠিক আছে, আর এই যে দুটো জিনিস পেলাম, মল্টোজ আর আইসোমল্টোজ, এরা হচ্ছে সিদ্ধ শ্বেতসার থেকে তৈরি হচ্ছে। সেটাতে কে হেল্প করছে, আমার টায়ালিন, তাই তো। তার মানে এখানে এফেক্টিভ কে, টায়ালিন। টায়ালিন মুখবিবর থেকে পরিত হচ্ছে এবং এই কাজটা করছে। তাহলে এরপরে মুখবিবরের পরে আমরা আসবো কোথায়, আরেকটা এনজাইম নিয়ে পড়বো, সেটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, এইগুলো থেকে। ঠিক আছে, এবার আমরা মুখবিবরে প্রথম এনজাইমটা কি জেনেছিলাম, টায়ালিন। তা টায়ালিনকে আমরা ছোট এদি পয়েন্ট করছি। ঠিক আছে, এবার এর পরে যে এনজাইমটা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে মল্টেজ। ঠিক আছে, মল্টেজকে বি করছি, কারণ মল্টেজের ক্ষেত্রে একটু সমস্যা আছে, সমস্যার ব্যাপার আছে, সেটা আমি লিখে দিচ্ছি। মল্টেজ প্রথম এখানে পেলাম, এবং মল্টেজ যে শুধুমাত্র মুখবিবরেই পাওয়া যায় তা কিন্তু নয়। মল্টেজ কিছু কিছু ক্ষেত্রে কোথায় পাওয়া যাবে, অগ্নাশয় গ্রন্থিতেও পাওয়া যেতে পারে, লালা গ্রন্থিতেও, আন্ত্রিক গ্রন্থিতেও পাওয়া যেতে পারে। তাহলে এখানে আমি লিখে দিই, এছাড়াও অগ্নাশয় ও আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, তাহলে মল্টেজ পেলাম, কাজ কি, মল্টেজকে পেলাম। মল্টেজ প্রথম লালা গ্রন্থি থেকে হতে পারে, প্লাস দুটো গ্রন্থি থেকে হতে পারে। ঠিক আছে, মল্টেজের কাজকে, এই যে মল্টোজ তৈরি হয়েছে আমার, মল্টোজের উপরে কাজ করছে বলেই ওর নাম কি, মল্টেজ। মল্টোজকে ভাঙছে বলে ওর নাম মল্টেজ। যে কোনো কিছুর, যে কোনো উৎসেচকের ক্ষেত্রে নামের শেষে দেখবে এস থাকবে,
কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, কিন্তু জেনারেলি কার্বোহাইড্রেটের যারা বঙ্গকারী তাদের সবার ক্ষেত্রে নামের শেষে এস না। ঠিক আছে, এই মল্টেজটা কি করবে, মল্টেজটা গঠিত হবে কোথা থেকে, আমাদের এখান থেকে গঠিত হতে পারে, যেখান থেকে বললাম মানে আমাদের মুখবিবর থেকে, তাছাড়াও আন্তরিক গ্রন্থি আর অগ্নাশয় থেকে গঠিত হতে পারে। এবার মল্টেজটা কি করবে, মল্টোজ যে আমার ছিল সেই মল্টোজের উপরে কাজ করবে। ঠিক আছে, মল্টোজের উপরে কে কাজ করছে, মল্টেজ কাজ করে কি করবে, গ্লুকোজে ভাঙবে। কারণ একটা মল্টোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, যেখানে কি থাকে, দুটো গ্লুকোজ থাকে। ঠিক আছে, সে কি করবে, দুটো গ্লুকোজকে আলাদা আলাদা করে ভেঙে দিল। ঠিক আছে, দুটো গ্লুকোজকে আলাদা আলাদা করে ভেঙে দিল মানে আমি আমার দরকারি যে জিনিসটা সেটা আমি পেয়ে গেলাম। আমার বডিতে কি গ্লুকোজ অ্যাবজর্ব হতে পারে, তাহলে গ্লুকোজ আমার শরীরে চলে গেল, পেয়ে গেলাম এখানে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের মুখবিবরে দেখলাম। এরপরে বাকি প্রসেসটাই কোনোটাই খুব বেশি পরিপাক কার্বোহাইড্রেটে হয় না। এরপরে যেটাই হবে সেটা হচ্ছে আন্তরিক গ্রন্থি। ঠিক আছে, আন্তরিক গ্রন্থি কোথায়, আমাদের যে ক্ষুদ্রান্ত আছে বা অন্ত্র আছে, অন্ত্রে যেখানে যেগুলো গঠিত হবে সেটা আন্তরিক গ্রন্থি। তাহলে এরপরে প্রথম আমাদের কার্বোহাইড্রেট পরিপাক কোথায় হচ্ছিল, মুখবিবরে। মুখবিবরের পরে কোথায় হচ্ছে, পাকস্থলীতে সেভাবে কোনো পরিপাক হচ্ছে না। তারপরে কোথায় হচ্ছে, আবার অন্ত্রে গিয়ে। তাই তো, এই আন্তরিক গ্রন্থির ক্ষেত্রে যদি যাই, আন্তরিক গ্রন্থির ক্ষেত্রে আমি তিনটে এনজাইম দেখতে পাবো। ঠিক আছে, একটা হচ্ছে সুক্রেজ, একটা হচ্ছে ল্যাকটেজ, আর একটা হচ্ছে আইসোমল্টেজ। ঠিক আছে, সুক্রেজ যেটা আছে তাহলে আমি পরপর এনজাইমগুলোর নাম লিখি। ঠিক আছে, পরপর এনজাইমগুলোর নাম লিখি। তাহলে প্রথম কে ছিল, সুক্রেজ, তাই তো, সুক্রেজ, তাই তো, প্রথম এনজাইম কি আমার, সুক্রেজ। তার মানে সুক্রেজ মানে কার উপরে কাজ করবে, সুক্রোজের উপরে কাজ করবে। সুক্রেজ মানে সুক্রোজের উপরে যদি কাজ করে তাহলে কি তৈরি হচ্ছে দেখি, সুক্রোজ মানে কি, সুক্রোজ মানে হচ্ছে C12H22O11, তাই তো, আমার চিনি। সেটা কি, তোমাদের যখন ডাইস্যাকারাইডের স্ট্রাকচার পড়িয়েছিলাম তখন সুক্রোজেরটাই মেন পড়িয়েছি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাশাপাশি জুড়ে যাচ্ছে, তাই তো। তাহলে সুক্রোজকে যদি আমি ভাঙি তাহলে কী কী জিনিস পাবো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো, এখানে সেটাই হচ্ছে। তাহলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, যেমনটা আগে ছিল, আগে কী করছিল, গ্লুকোজ আর ফ্রুক্টোজ জুড়ে সুক্রোজ করেছিলে, এখানে কি সুক্রোজকে ভেঙে দুটো ভাঙছি। তাহলে আমার বডিতে গ্লুকোজ যদি অ্যাবজর্ব হতে পারে তাহলে সুক্রোজ হতে পারে, তাহলে এগুলো সব কটা বডিতে ডিরেক্টলি অ্যাবজর্ব হয় অন্ত্রে। কারণ অন্ত্রে যখন পড়ায় তখন ল্যাকটিয়ালের কথা পড়িয়েছিলাম, তার মানে ওখান থেকে কী হবে, শোষণ সম্ভব। তাহলে এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ আমার বডিতে শোষিত হবে। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে ল্যাকটোজকে ভাঙবে। ঠিক আছে, সেখানে তার জন্য এনজাইমটার নাম কী হবে, এনজাইমটার নাম হবে হচ্ছে ল্যাকটেজ। ঠিক আছে, এনজাইম হচ্ছে ল্যাকটেজ। কি করছে, কাকে ভাঙবে, ল্যাকটোজকে বা দুগ্ধ শর্করা যেটা, ল্যাকটোজকে ভাঙবে। কিসে কিসে ভাঙবে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, তাই তো, দুটো ভাগে ভাঙছে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ দুটো ভাগে ভাঙছে, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। ঠিক আছে, তাহলে গ্লুকোজ যদি আমার শরীরে হতে পারে, গ্যালাক্টোজও হতে পারবে। তাহলে ল্যাকটেজ, সুক্রেজ এগুলোর কাজ আমি পেলাম। এবার যেটা আসছে আমার আর একটা জিনিস দেখো, পুরোটার পরিপাক হয়েছে, সুক্রেজ, মল্ট, ল্যাকটেজ এগুলো আমি খেয়েছি, মানে চিনি খেয়েছি বা দুধ খেয়েছি, সেগুলো পরিপাক হচ্ছে। আমার এখানে মল্টোজ তৈরি হয়েছিল, মল্টোজের জন্য মল্টেজ আছে গোটা বডিতে আমার প্রেজেন্ট। শুধুমাত্র এই যে আইসোমল্টেজ, এটার কোনো পরিপাক হয়নি, তাই তো, এটা আমার ফাঁকা পড়ে আছে। এই যে আইসোমল্টোজ, এটাকে যে ভাঙবে তার নাম হচ্ছে আইসোমল্টেজ। ঠিক আছে, তার নাম হচ্ছে আইসোমল্টেজ। ঠিক আছে, এটার নাম হচ্ছে আইসোমল্টেজ। আইসোমল্টেজ কি করবে, গ্লুকোজকে ভাঙবে, তাই তো, এই আইসোমল্টোজকে ভাঙবে, তাই তো। তাহলে কি হচ্ছে প্রসেসটা আমি দেখি, আইসোমল্টোজ উপরে কাজ করছে কি, আইসোমল্টেজ, এটা কি করবে, গ্লুকোজে ভাঙবে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, তাই তো, দুটো ভাগে ভাঙলাম। তাহলে এই গ্লুকোজ আমার শরীরে অ্যাবসর্ব হতে পারে, এগুলো অ্যাবসর্ব হতে পারে। তার মানে কি, আমি ডাইজেশন প্রসেসের ক্ষেত্রে কি দেখব, আমার যতই জটিল খাদ্য আসুক
সেটা কত সহজে সরল খাদ্যে পরিণত হচ্ছে এবং আমার শরীরে শোষিত হচ্ছে। তাহলে কার্বোহাইড্রেট পরিপাকের ক্ষেত্রে আমি কি দেখলাম, যে সব ক্ষেত্রে লাস্ট যে প্রোডাক্টটা সেটা অবশ্যই কি হতে হবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ, তাই তো? কারণ তিনটেই সব থেকে মনোস্যাকারাইড, সব থেকে সরলতম। তাহলে এই তিনটেতে কনভার্ট হচ্ছে মানে এরা পরিপাচিত হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই পার্টটা আমাদের গেল কার্বোহাইড্রেট পরিপাক। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোটিন পরিপাক। এবার আমরা দেখবো প্রোটিন পরিপাক, ঠিক আছে? প্রোটিনের ক্ষেত্রে কি হয়, প্রোটিনের সাধারণত অ্যামাইনো অ্যাসিড থাকে। আমরা দেখেছিলাম আমাদের শরীরের শুরু হয় কোথা থেকে, মুখবিবর থেকে, তাই তো? মুখবিবর পরে থাকে গ্রাসনালী। মুখবিবরে সাধারণত কার্বোহাইড্রেটের পরিপাক হয়। গ্রাসনালীতে কোনো খাদ্যেরই পরিপাক হয় না, শুধুমাত্র ট্রান্সফার হয়, তাই তো? তারপরে কে আসে, পাকস্থলী। পাকস্থলীতে সাধারণত প্রোটিনের পরিপাক হয়, তাই তো? আমরা তাহলে তাই দেখেছি। তাহলে আমরা প্রথম কোথায় প্রোটিনের পরিপাক প্রথম কোথায় শুরু হবে, সেটা হচ্ছে পাকস্থলীতে, ঠিক আছে? তাহলে পাকস্থলীতে তাহলে প্রথম যে অপশানটা আমাদের আসবে সেটা হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে পাক গ্রন্থি, তাই তো? কাজ করবে কোথা থেকে, পাক গ্রন্থি, ঠিক আছে? পাক গ্রন্থির ক্ষেত্রে একটাই এনজাইম জেনারেলি কাজ করে, তার নাম হচ্ছে পেপসিন, ঠিক আছে? পাক গ্রন্থিতে যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে পেপসিন, ঠিক আছে? এই পেপসিন কিসে কাজ করবে, এখানে পিএইচটা কত হবে, পিএইচটা অবশ্যই অ্যাসিডিক পিএইচ হবে, যেটা নিয়ে তোমাদের কয়েকদিন আগে একটু ডাউট তৈরি হয়েছিল যে ওটা কেন ওরকম হচ্ছে, এত অ্যাসিডিক কেন। কিন্তু ব্যাপারটা শুরুতে অ্যাসিডিক হতে পারে, অ্যাসিডিকে ওই পেপসিন কি হয় আসলে, পেপসিনের একটা প্রিকারসার মলিকুল থাকে। যখন তোমার বডিতে এই খাবার খাচ্ছ তুমি, তোমার বডিতে বেসিক্যালি থাকে হচ্ছে পেপসিনোজেন, ঠিক আছে? যেটা থাকে সেটার নাম হচ্ছে পেপসিনোজেন। যখন এই সেলটা রিলিজড হয়, এই সেলটা যখন কাজ করে এর উপরে, তখন এর থেকে পেপসিন তৈরি হয়, ঠিক আছে? তার মানে আমার প্রোটিন পরিপাকের জন্য যে জরুরি পেপসিন, সেই পেপসিনকে অ্যাক্টিভেট করার জন্য আমার এই সেল দরকার। তার জন্য আমার শরীরে এই সেল রিলিজড হয়। যখন নর্মাল কন্ডিশনে থাকে সেখানে যেটা থাকে সেটা হচ্ছে পেপসিনোজেন বা প্রোপেপসিনও বলা হয়, যেটা এই সেলের প্রেজেন্সে অ্যাক্টিভেটেড হয় এবং পরবর্তী কাজগুলো করে, ঠিক আছে? তাহলে আমার যখন প্রোটিন পরিপাক পাকস্থলীতে হচ্ছে তখন কে কাজ করছে, পেপসিন কাজ করছে। তাহলে প্রোটিনের ক্ষেত্রে দেখবো আমি পরপর কী কী জিনিস তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার শরীরে প্রথম কি এসেছিল, নর্মাল প্রোটিন, তাই তো? নর্মাল প্রোটিন এসেছিল, ঠিক আছে? সেই প্রোটিন থেকে প্রথম পার্টে ভেঙে কি তৈরি হচ্ছে, যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে অ্যাসিড মেটাপ্রোটিন, ঠিক আছে? এগুলো সবকটা ইন্টারমিডিয়েট কম্পোনেন্ট। এগুলো লিখতে পারলে খুব ভালো, খাতার কোয়ালিটি বাড়বে। যদি না লিখতে পারো সমস্যা নেই কিছু, তাহলে অ্যাসিড মেটাপ্রোটিন লিখবে না, প্রোটিন থেকে পেপটোন লিখবে ডিরেক্ট, বা লোয়ার পেপটাইড লিখবে, সেটাও লিখতে পারো। এবার প্রথম যেটা হচ্ছে প্রোটিন থেকে প্রথম তৈরি হচ্ছে অ্যাসিড মেটাপ্রোটিন। অ্যাসিড মেটাপ্রোটিনটা কী হবে, ফার্দার ভাঙবে, ভেঙে তৈরি করবে হচ্ছে প্রাইমারি প্রোটিওজ, যেটার নাম হচ্ছে প্রাইমারি প্রোটিওজ, ঠিক আছে? প্রাইমারি প্রোটিওজ, ঠিক আছে? এই প্রাইমারি প্রোটিওজ থেকে যেটা আবার ভাঙবে থেকে কি তৈরি হবে, সেকেন্ডারি প্রোটিওজ, ঠিক আছে? প্রাইমারি প্রোটিওজ থেকে সেকেন্ডারি প্রোটিওজ, তার থেকে যে ফাইনাল প্রোডাক্টটা আমি পাবো দ্যাট ইজ পেপটোন, ঠিক আছে? এই পেপটোনটা হচ্ছে আমার এন্ড প্রোডাক্ট, তাই তো? আগের বারে যেমন মল্টোজ পেয়েছিলাম, এখানে সেরকম পেপটোন পাচ্ছি, ঠিক আছে? এই পেপটোনটা পরে ভাঙতে সাহায্য করবে এবং সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমার পাক গ্রন্থিতে পেপসিনটাই মেন কাজ, আর কেউ নেই, ঠিক আছে? এবার পাক গ্রন্থির পরে আমি যেখানে আসবো, পাকস্থলী থেকে কোথায় আসছে, এই ক্ষুদ্রান্তে আসছে। মানে এটা যদি পাকস্থলী থাকে এরকম, এই বাঁকটা ঘুরে ক্ষুদ্রান্তে আসছে নিচের দিকে, তাহলে এখানে গিয়ে কানেক্ট করছে অগ্নাশয়। তাহলে অগ্নাশয়ের একটা কাজ থাকবে। তাহলে পাক গ্রন্থি গেল প্রথম পয়েন্ট। তারপরে আমি সেকেন্ড পয়েন্ট কী করব, অগ্নাশয় গ্রন্থি, ঠিক আছে? অগ্নাশয়ের যে গ্রন্থিগুলো, মানে সেই গ্রন্থিগুলোর কি করবে, সেই গ্রন্থিগুলো থেকে কি উৎসেচক করিতে হয়, তার কী কাজ আমি সেটা দেখব, ঠিক আছে? তাহলে অগ্নাশয় থেকে যেটা করিতে হয় তার নাম হচ্ছে ট্রিপসিন। অগ্নাশয় থেকে যে উৎসেচকটা আসে তার নাম হচ্ছে ট্রিপসিন। তোমরা আগের ক্লাসেই জেনেছো যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়।
কারণ অগ্নাশয় হরমোন উৎসেচক দুটোই গঠন করতে পারে, তাহলে সেই বেসিসে জেনেছে, তাহলে এখান থেকে ট্রিপসিন খরিত হতেই পারে। এবং এর ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে বেসিক পিএইচ, মানে কি ক্ষারীয় অবস্থায় থাকতে হবে, তাই তো? এটা বেসিক পিএইচ হতে হবে। এবার এখানে কি হবে, প্রোটিনের যতটা পরিপাক ওখানে হয়েছে, এবার এখান থেকে যেটা তৈরি হবে সেটা কিভাবে আসছে আমি সেটা দেখব। অগ্নাশয় থেকে যখন তৈরি হচ্ছে পুরোপুরি কি হবে, প্রথম প্রোটিন তৈরি হবে। প্রথম যখন খাবার তুমি খেয়েছো তখন কি আসবে শরীরে, প্রোটিন। তাই তো? প্রোটিন থেকে ভেঙে কি হচ্ছিল আমার প্রথম ক্ষেত্রে, ও ক্ষেত্রে কি হচ্ছিল, অ্যাসিড মেটাপ্রোটিন, কারণ অ্যাসিডিক পিএইচ ছিল তার জন্য অ্যাসিড মেটাপ্রোটিন হয়েছিল। কিন্তু এখানে যেহেতু অ্যালকালিক মিডিয়াম বা বেসিক মিডিয়াম, পিএইচ বেসিক বা অ্যালকালিকও লিখতে পারো, একই ব্যাপার, সেক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকালি মেটাপ্রোটিন। ঠিক আছে, অ্যালকালি মেটাপ্রোটিন। ঠিক আছে, অ্যালকালি মেটাপ্রোটিন থেকে তৈরি হবে প্রাইমারি প্রোটিওজ, যেমন যেমন চলছিল পুরোপুরি প্রাইমারি প্রোটিওজ। ঠিক আছে, তৈরি হলো প্রাইমারি প্রোটিওজ। তাহলে প্রাইমারি প্রোটিওজের পরে কি আছে আমার, সেকেন্ডারি প্রোটিওজ। প্রাইমারি প্রোটিওজ থেকে সেকেন্ডারি প্রোটিওজ, তার থেকে কি তৈরি করেছিলাম এখানে, পেপটোন, তাই না? তাহলে এখানে কি আছে, পেপটোন। এই পেপটোনটা আবার ভাঙবে এখান থেকে, ঠিক আছে, ভেঙে কি তৈরি করবে, অ্যামাইনো অ্যাসিড। তার মানে আমি যে জন্য এত কাজ করলাম সব কটা শর্ট পেয়ে গেছি, তাই? অ্যামাইনো অ্যাসিড তৈরি হতে, তার মানে অ্যামাইনো অ্যাসিড কি হবে, আমার শরীরে ডিরেক্টলি অ্যাবজর্ব করতে পারে, তাহলে অ্যামাইনো অ্যাসিড আমার শরীরে শোষিত হবে, কোনো সমস্যা নেই। এবার আরেকটা যেটা পার্ট আছে সেটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, এবং সেখান থেকে একটাই উৎসেচক, তার নাম হচ্ছে ইরিপসিন। ঠিক আছে, তাহলে আমি এই অগ্নাশয় পাক গ্রন্থি দেখলাম, অগ্নাশয় গ্রন্থি দেখলাম, নিচের দিকটা দেখতে পাবে, আশা করি অসুবিধা হবে না। একদম 3 নম্বরে যেটা লিখবো সেটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, তাই তো? আন্ত্রিক গ্রন্থি। ঠিক আছে, আন্ত্রিক গ্রন্থি থেকে কি খরিত হচ্ছে বললাম, ইরেপসিন খরিত হচ্ছে, তাই তো? একমাত্র একমাত্র উৎসেচক যেটা আন্ত্রিক গ্রন্থি থেকে খরিত হচ্ছে, এবং এর নাম কি পেলে, ইরিপসিন বা ইরেপসিন, একই ব্যাপার, EREPSIN, তাই বেশি নাম হয়, উচ্চারণটা যেমন কিছু করতে পারে, ইরিপসিন বা ইরেপসিন। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রেও কি বেসিক পিএইচ। ঠিক আছে, এটার ক্ষেত্রেও কি হবে, বেসিক পিএইচ হবে, তাই তো? এবার বেসিক পিএইচ যদি হয় তাহলে এখানে কি হবে, এখানে কিছু প্রেজেন্ট ছিল যেটা হচ্ছে পুরো প্রসেসটার পরে যেটা তৈরি হচ্ছে, এখানে কিছু ট্রাই ডাইপেপটাইড থাকবে। ট্রাই ডাইপেপটাইড মানে কি, দুটো করে অ্যামাইনো অ্যাসিড, তাই তো? ধরো এরকম একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, আবার এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে ট্রাই বা ডাইপেপটাইড হতে পারে। ধরো পরপর দুটো চেন জুড়ে থাকলো বা পরপর 3টে চেন জুড়ে থাকলো, যেমন খুশি হতে পারে, মানে যেগুলো জটিল প্রোটিন আরো, মানে আমাদের আগে যেগুলো দেখছিলাম সেরকম নয়, লিনিয়ার নয়, অন্যরকম একটু স্ট্রাকচার, যারা জটিল প্রোটিন যারা বলতে পারো, তারা কি আছে, ট্রাই বা ডাইপেপটাইড ছিল। ঠিক আছে, তার মানে সেটাকে আমি বলবো ট্রাই বা ডাইপেপটাইড। এটা অন্যরকম শৃঙ্খল যেগুলো ছিল সেইগুলো থেকে কি তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে অ্যামাইনো অ্যাসিড হলে কি হবে, অ্যামাইনো অ্যাসিডটা কি হবে, আমার শরীরে শোষিত হতে পারবে, ব্যাস সমস্যা নেই। আবার এখানে যেটা ছেড়ে রেখেছিলাম সেটা হচ্ছে প্রোটিন, তাই তো? প্রোটিন থেকে পেপটোন তৈরি হয়েছিল। এবার পেপটোনটা যখন পরের প্রসেসে আসবে তখন এই পেপটোনটা কি করবে, আবার পেপটোন থেকে কি তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, যেমন এখানে পরের বারে হচ্ছে দেখো, ঠিক সেই একইভাবে এখানেও অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। যদি এখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় তার মানে অ্যামাইনো অ্যাসিড আমার শরীরে শোষিত হতে পারে, আমার সবকটা সিম্পলেস্ট ফর্মের মধ্যে এদিকে অ্যামাইনো অ্যাসিড পড়ে, তাই তো, ইউনিট ফর্মে। তাহলে অ্যামাইনো অ্যাসিড কী হবে, আমার শরীরে পুরোপুরি শোষিত হতে পারবে। তাহলে কি আমি আমার শরীরে কী কী পরিপাক করে ফেললাম, কার্বোহাইড্রেট করে ফেললাম, প্রোটিন করে ফেললাম, এবার আমার একটাই জিনিস বাকি আছে সেটা হচ্ছে ফ্যাট। তাহলে এবার দেখবো ফ্যাট পরিপাক।
দেখো তাহলে আমরা কার্বোহাইড্রেট প্রোটিন পড়ে নিয়েছি, তাহলে আমাদের লাস্ট যে পার্টটা সেটা পড়ে আছে কি লিপিড, তাই তো। লিপিডের ক্ষেত্রে যেটা কাজ করবে, লিপিডের ক্ষেত্রে জেনারেলি একটাই এনজাইম কাজ করে, ঠিক আছে, এবং সেটা কি তিনটে জায়গা থেকেই খরিত হয় এবং রিয়াকশনটাও একই রকম। এখানে একটাই এনজাইমের কথা আমি বলবো, ঠিক আছে। এখানে আগে যেমন গ্রন্থির কথা বলছিলাম, এখানে আছে, ঠিক আছে, গ্রন্থির হিসাবেই বলছি। প্রথম যে গ্রন্থির পাবো সেটা হচ্ছে পাক গ্রন্থি। তাহলে যেগুলো যেভাবে পরপর পেয়েছি, কারণ একদম মুখবিবরে কারোর পরিপাক হয় না, তাহলে প্রথম পাক গ্রন্থি, অগ্নাশয় আর অগ্নাশয় গ্রন্থি, আর হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, ঠিক আছে। তাহলে আমি এই তিনটে পার্ট পেয়ে গেলাম, তিনটে গ্রন্থি। তিনটে গ্রন্থি থেকে আমার একটাই উৎসেচক করতে হবে, তার নাম হচ্ছে লাইপেজ, ঠিক আছে। তার নাম কি, একটু বড় করে লিখি, হ্যাঁ, তার নাম হচ্ছে লাইপেজ, ঠিক আছে। লাইপেজ কি করবে, লাইপেজ জেনারেলি অ্যালকালিক মিডিয়াম বা বেসিক মিডিয়ামে কাজ করবে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো আমি, বেসিক পিএইচ, ঠিক আছে, বেসিক পিএইচে কাজ করেও। এবার কি কি হবে সেই প্রসেসটা আমরা দেখব। তাহলে আমাদের পাক গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি তিনটে জায়গাতেই ফ্যাটের পরিপাক হচ্ছে, এবং ফ্যাটের পরিপাক হওয়ার জন্য তুমি যে মানে খাবারগুলো খাচ্ছ সেগুলো বেসিক্যালি কি ইমালসিফাইড ফ্যাট বলা হয়। ইমালসিফাইড ফ্যাট মানে কি, দেখবে তুমি মাংসের ঝোল খাচ্ছ, সেগুলো দেখবে জলে একটা মিশ্রণ বানাতে পারো তুমি, এটাকে বলা হয় ইমালসিফিকেশন। সেই জন্য এটাকে বলা হয় ইমালসিফাইড ফ্যাট বা প্রশমিত ফ্যাট, ঠিক আছে। এই যে প্রশমিত ফ্যাট পেলে, এই প্রশমিত ফ্যাট থেকে আমার পরিপাক শুরু হবে। তাহলে একদম শুরুতে দেখি কি, প্রশমিত ফ্যাট, ঠিক আছে। একদম শুরুতে কি পাবো, প্রশমিত ফ্যাট। তার থেকে যেটা তৈরি হবে প্রথম, সেটা হচ্ছে গ্লিসারাইড তৈরি হবে। লাইপেজের এক্সাম্পল, লাইপেজের অ্যাক্টিভিটিতে সেটা হচ্ছে ডাইগ্লিসারাইড প্রথম, প্লাস ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। যখন পরিপাক শুরু হবে তখন প্রশমিত ফ্যাট থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ডাইগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড। এবার এই ডাইগ্লিসারাইড থেকে যে ফ্যাটি অ্যাসিড তৈরি হলো, আমাদের দেখবে যখন ফ্যাট পড়িয়েছিলাম তখন লাস্ট দুটো প্রোডাক্ট লিখেছিলাম, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, তাই তো। আমি যেগুলোর নিচে লাল আন্ডারলাইন করছি সেগুলো কি আমার শরীরে শোষণযোগ্য, কারণ আমার শরীরে সেটা চলে যেতে পারে, তাই তো। প্রশমিত ফ্যাট ছিল, তার থেকে ডাইগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিড পেয়েছি, ফ্যাটি অ্যাসিড আমার শরীরে অ্যাবজর্ব হতে পারে, তাহলে কে ভাঙবে, ডাইগ্লিসারাইড ভাঙবে, ঠিক আছে। ডাইগ্লিসারাইড থেকে ভেঙে কি তৈরি হবে, এই যে ডাইগ্লিসারাইড ছিল, ডাইগ্লিসারাইড ভাঙবে এবং তার থেকে কি তৈরি করবে, মোনোগ্লিসারাইড, তাই তো। মোনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড। তাহলে এই ফ্যাটি অ্যাসিডটা কি হচ্ছে, আমার ডাইগ্লিসারাইড ছিল দুটো, একটা বেরোলো, সেটা আবার ফ্যাটি অ্যাসিড হয়ে চলে গেল। তাহলে এটাও আমার কি শরীরে অ্যাবজর্ব হয়ে চলে গেল। তাহলে আমার কে পড়ে থাকলো, শুধু মোনোগ্লিসারাইড, তাই তো। তাহলে এই যে শুধু মোনোগ্লিসারাইড পড়ে থাকলো, না তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, ঠিক আছে। দাঁড়াও আমি এটাকে একটু ঠিকঠাক করে দিই। ফ্যাটি মোনোগ্লিসারাইড প্লাস, কালারটার জন্য ভুলিয়ে, মোনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড, তাই তো। এটা আমার শরীরে অ্যাবজর্বড হয়, আমার ওটা হয়ে গেছিলো, তাহলে এটার পরিপাক হচ্ছে, নেক্সট এটা ভাঙছে, তাই তো। ভেঙে মোনোগ্লিসারাইড প্লাস ফ্যাটি অ্যাসিড তৈরি হলো। তাহলে এবার কে পড়ে থাকলো, আমার মোনোগ্লিসারাইড। তাহলে আমি মোনোগ্লিসারাইডকে ভাঙবো, ঠিক আছে। তাহলে মোনোগ্লিসারাইডকে যদি ভাঙি আমি এরকমভাবে, মোনোগ্লিসারাইডটাকে কালেক্ট করলাম, মোনোগ্লিসারাইডটাকে ভাঙলাম, তার থেকে কি তৈরি হবে, গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড, তাই তো। তাহলে আমি কি কি পাচ্ছি দেখো, এখানে আবার কি হচ্ছে, এই ফ্যাটি অ্যাসিডটা আমার শরীরে অ্যাবজর্ব হয়ে যাবে, আবার গ্লিসারলও তৈরি হয়, কারণ ফ্যাট যখন বানানো শিখিয়েছিলাম আমি একদম এই চ্যাপ্টারের শুরুতে, জৈব অণু যখন পড়ায় তখন দেখিয়েছিলাম ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, হাতের একটু উল্টাবে খুলবে তাহলে বুঝতে পারবে। তো এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভেঙেছিলাম, তাই তো। তাহলে আমার যত বড় লার্জ ফ্যাটি থাকুক না কেন, সেখান থেকে ধরো ডাইগ্লিসারাইড বা ট্রাইগ্লিসারাইড হলো বা টেট্রাগ্লিসারাইড হলো, যতগুলো গ্লিসারাইড ততগুলো এই স্টেপ হবে, লাস্টে গিয়ে মোট কথা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হবে, এবং ফ্যাটি অ্যাসিড গ্লিসারল কি হবে, আমার শরীরে শোষিত হবে,
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কারণ সবকটার ক্ষেত্রে দেখো সবকটার বেসিক স্ট্রাকচার যেগুলোকে দেখিয়েছিলাম সেগুলোই তোমার বডিতে শোষিত হচ্ছে। যেমন কার্বোহাইড্রেট যখন দেখিয়েছিলাম তখন দেখবে মনোস্যাকারাইডগুলো শোষিত হচ্ছে, যখন অ্যামাইনো অ্যাসিড প্রোটিন দেখিয়েছিলাম তখন দেখবে অ্যামাইনো অ্যাসিডগুলো শোষিত হচ্ছে, যখন ফ্যাট দেখাচ্ছিলাম বা লিপিড দেখাচ্ছি তখন দেখবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলগুলো শোষিত হচ্ছে। তাহলে এই যে টোটাল প্রসেসটা আমার সবকটা সিম্পলেস্ট যে ফর্মটা সেটাই আমার বডিতে শোষিত হবে। এবার তোমরা যখন বইয়ে দেখবে তখন দেখবে পরপর এই এনজাইমের অ্যাক্টিভিটিগুলো এক একটা অর্গান ধরে দেওয়া আছে, সেটা পরীক্ষায় আসলে ওইভাবে আসতে পারে বা এইভাবে আসতে পারে। যেটা তোমাকে ধরো বললো কোনো সময় মুখবিবরে পরিপাক বা পাকস্থলীতে পরিপাক। পাকস্থলীতে পরিপাক করলে কি তোমাকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিনটেই লিখতে হবে, বা অন্তে পরিপাক কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিনটেই লিখতে হবে। যদি তোমাকে বলো শুধু ফ্যাট পরিপাক তাহলে আমি যেভাবে পড়ালাম সেভাবে লিখতে। যদি পরীক্ষায় বলে যে মুখবিবরে পরিপাক বা পাকস্থলীতে পরিপাক তাহলে বই যেভাবে বলা আছে সেভাবে। ঠিক আছে, দুটো জিনিস একই, কোনো আলাদা কিছু নেই। যাতে লিখতে সুবিধা হয় দুরকম প্যাটার্নটা যাতে পাও সেজন্য আমি এইভাবে পড়ালাম। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমরা এই পরের চ্যাপ্টার থেকে শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অনেকে সাবস্ক্রাইব করোনি এখনও, করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।